আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতে আবারও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি। তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৃষ্টি না হলে এই তামাম পৃথিবীর সৃষ্টি হতো না, সৃষ্টি জগতের কোনো কিছুর সৃষ্টি হতো না। সেই প্রিয় নবীর একজন উম্মত হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আবারও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮১০ জন গ্রাম পুলিশ বায়ু বোনেরা আছে, বায়ু বোনেরা যারা মুসলমান আছেন, আর সেই সাথে শুধু গ্রাম পুলিশ না, আমার ফেসবুক পেজটিতে যারাই আছেন, পাবলিক হিসেবে আছেন, অনেকেই আছেন, যারা মুসলমান আছেন, আমি তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সেই দোয়া এবং শুভকামনা সবসময় আপনাদের জন্য আমার থাকে। তো যাই হোক, ইতিমধ্যেই অনেক গ্রাম পুলিশ সদস্য যুক্ত হয়েছেন, ২০-২৫ জন যারাই যুক্ত হয়েছেন। আপনারা অলরেডি কমেন্ট শুরু করেছেন, আপনি ছাড়া গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন আসবে না। আমার একটি ভাই কমেন্ট করেছেন, আমার রাজু মিয়া ভাই লিখেছেন হাই, আপনি পারেন গ্রাম পুলিশের উন্নয়ন করতে। যাই যারা কমেন্ট করেছেন ধন্যবাদ। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি ভাই, আপনারা সকলেই কেমন আছেন? যে যখন দেশ বিদেশ থেকে লাইভটি দেখবেন, ফেসবুক ফ্যান হিসেবে আপনার কাছে অনুরোধ রইল একটা শেয়ার করবেন। আর আমার সকল লাইভ, আমার পোস্ট, আমার ভিডিও, আমার সারাদিনের কার্যক্রম এগুলো ৪৫,০০০ গ্রাম পুলিশের জন্য আমি করে থাকি। তো বিশেষ করে যারা গ্রাম পুলিশ সদস্যরা, তারা লাইভটি গুরুত্ব সহকারে শুনবেন, কারণ আজকের লাইভের পর খুব সম্ভবত ৯ তারিখ পর্যন্ত আছি। আপনারা আমার একটা পোস্ট দেখেছেন, আপনারা সকলেই জানেন যে ৪৫,০০০ গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে আমরা কমিটি, একাধিক কমিটি, আমাদের মধ্যে মিল নেই, কারোর সাথে কারো মিল নেই। বিশেষ করে এই সমস্যার কারণে ৪৫,০০০ গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্যটা পরিবর্তন হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এইটা, যে আমাদের গ্রাম পুলিশের মধ্যে একজনের সাথে আমাদের আরেকজনের মিল নেই। 2টা 3টা 4টা কমিটি হয়ে গেছে। 2014 সালে কমিটি 2টা হয়েছে, 3টা হয়েছে। 2014 সালের আগে যে ভাইগুলো কাজ করেছে, যারা তখন এম এ আলিম সাহেব ছিল, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি পৃথিবীতে নেই। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। মানুষ আমরা যে যাই পৃথিবীতে করি, মৃত্যুর পরে তাকে ক্ষমা করে দিতে হয়। আমি তার দোষ দেব না, কারণ আমি 2008 সালে আমি চাকরি নিয়েছি। 2008 সালের পরে তাকে আমি খুব অল্প সময় পেয়েছি, খুব একটা সময় আমি তাকে পাইনি। তার দোষ, তার ভুল, তার ত্রুটি এগুলো অতএব আমি বলবো না, শুধু এইটুকুই বলবো 1993 সনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সংগঠন কিন্তু জন্ম হয়েছে, তারা তাদের কথা মতে। তো 1993 সাল থেকে লাল মিয়ার জন্ম হইল। গ্রাম পুলিশের চাকরি 2008 সালে, কিন্তু গ্রাম পুলিশের পরিচিতি লাভ আপনাদের মাঝে, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করার শুরুটা হলো 2018 সাল থেকে। এই 2018 সালের আগ পর্যন্ত 2014 সাল পর্যন্ত কমিটি ছিল একটা। তখন কিন্তু গ্রাম পুলিশ, আমি যখন চাকরিতে ঢুকলাম তখন সকলেই চাঁদা দেয়, আমিও চাঁদা দিই, কারণ তখন কমিটি একটা।
এক কমিটির নির্দেশ আমরা সকলেই মানি, তখন কোনো বিরোধী কমিটি নাই। 1 টাকা করে দিলে তখন 45,000 টাকা আসতো, তখন কোনো বিরোধী কমিটি ছিল না, তখন চাঁদা দিতে কেউ নিষেধ করবে এমন কেউ ছিল না, সবাই চাঁদা দিত। তাহলে এই 1993 সাল থেকে 2014 সাল পর্যন্ত কোনো বিরোধী কমিটি ছিল না, তখন তারা সমস্ত গ্রাম পুলিশের কাছ থেকে কিন্তু চাঁদা নিত, চাঁদা দেওয়াও হইতো, তখন 2 টাকা করে চাঁদা দিত, 5 টাকা করে প্রতি মাসে চাঁদা দিত, 10 টাকা করে চাঁদা দিত, এইভাবে চাঁদা দিত। আমি নিজেও দিয়েছি, তখন কিন্তু চাঁদা উঠতো। কী করতে পারছে তারা কি করতে পারছে? 2014 সাল 2011 সালে গ্যাজেট হয়েছে, কিন্তু গ্যাজেটটা তারা বহাল করতে পারে নাই। 2011 সালেও কিন্তু গ্রাম পুলিশের কোনো 2টা কমিটি নেই, একটা কমিটি। যদি তখন তারা এই কমিটি পরামর্শ করতো সারা বাংলাদেশে তাদের সাংগঠনিক জেলা সভাপতিদের সাথে, যে আমরা যদি এই 5 কোটি টাকা দিতে পারি তাহলে সরকারি যে গ্যাজেটটা হয়েছে গ্যাজেটটা বহাল করতে পারি, মন্ত্রণালয় যদি আমরা 5 কোটি টাকা দিতে পারি গ্যাজেটটা বহাল হয়, টাকা দিলে বাঘের চোখ মেলে। তখন কিন্তু কোনো বিভাজন ছিল না, একটা কমিটি ছিল। কয় টাকা করে দিলে 5 কোটি টাকা, ওটা কয় টাকা করে দিলে 1000 করে টাকা দিলে হয়ে যাবে। 1000 করে টাকা দিলে 5 কোটি টাকা ওঠে। 1000 টাকা দিয়ে যদি জাতীয় বেতন স্কেলটা হয়ে যাইতো তখন সম্ভব ছিল, তখন কিন্তু বিরোধী কোনো কমিটি ছিল না। একটা কমিটি থাকলে এক কমিটির নির্দেশে ঢাকা 40,000 গ্রাম পুলিশ যায়। এখন কমিটি 2টা 3টা 4টে, এখন আমি ডাকলে তারা বিরোধী, তারা যাইতে দেয় না, তারা ডাকলে আমি বিরোধী, আমি যাইতে দিনে। এখন অনেকটা কঠিন হয়ে দাঁড়াইছে আমাদের নিজেদের কারণে, গ্রাম পুলিশ সদস্যদের নিজেদের কারণে। এরই মধ্যে আবার আপনারা দেখতেছেন, এরই মধ্যে আবার আমাদের কৃষ্ণধন চৌধুরী তিনি আরেকটি কমিটির সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আরেকটি কমিটি করতে চাচ্ছেন। এমনিতেই কমিটির কারণে গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন সম্ভব হচ্ছে না। সরকার দুর্বলদেরকে কোনো জিনিস দেয় না। সরকার দেখতেছে ফেসবুক মিডিয়ার মাধ্যমে বিল্লাল ভাই হাসতেছে, বিল্লাল ভাই খুশি খুব। যারা বেতন পায় না তারা এত খুশি থাকে কিভাবে? যারা 7,500 টাকা বেতন পায় তাদের মুখে এত হাসি কিভাবে ফুটে? সরকার কি আমাদের আইডিগুলো দেখে না? সারা বাংলাদেশের যে মন্ত্রণালয়ের সচিব আছে, মন্ত্রী আছে, কারো না কারো আইডির সাথে তিনি তো মোবাইল দেখে। একজন মন্ত্রী তিনিও কিন্তু গাড়িতে বসে যখন যায় অবসর টাইমটা, তখন তিনি মোবাইলে ফেসবুকে ঢুকে ফেসবুক দেখতে থাকে কোনো সংবাদ। বিল্লাল ভাইয়ের পোস্ট তার চোখের সামনে পড়তে পারে, তিনি পোশাক পরে হাসে। আমি তো কাঁদলেও কাঁদতেছি এই সিভিলে, আমারটা মন্ত্রী এতটা খেয়াল করবে না, মন্ত্রীর চোখের সামনে পড়লো মন্ত্রী এতটা খেয়াল করবে না, কারণ আমি সিভিলে কাঁদতেছি, সিভিলে হাসতেছি। আমার বিল্লাল ভাই তিনি পোশাক পরে, মানে যেই আচরণ বিধিগুলো তিনি এই ফেসবুক মিডিয়াতে করে, হাসে, লাল মিয়াকে নিয়ে, যাকে নিয়েই করুক, এই যেগুলো করে, এগুলো শুধু বিল্লাল সাহেব একলা দেখে না, গ্রাম পুলিশ সদস্যরা একলা দেখে না, এগুলো বাংলাদেশের অনেকেই দেখে। তাতে করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা একটা তামাশার পাত্র হয়ে দাঁড়াইছে। এই যে সরকারকে আমরা নিজেরা বুঝাইতেছি, আমি ডাক দিলাম 29 তারিখ চলো ঢাকা চলো, জাতীয় বেতন স্কেলের জন্য মানববন্ধন করব। বিল্লাল সাহেবেরা তাদের কমিটির থেকে তাদের লোকজনেরা প্রচুর পরিমাণে না বাধা লাইভ সব করলো। এটা কি সরকার দেখে নাই? সরকারের চোখে কি পড়ে নাই? সরকারের তো বোঝা শেষ যে এরা 2-3টা কমিটি, এরা আমার কাছে কী চাইবার কী দিব, এগুলো না দিলে কি হবে? কিচ্ছু হবে না, এরা কিচ্ছু করতে পারবে না। কারণ কোনো দাবি আদায় করতে গেলে রক্ত দিতে হয়, আপনারা সেটা জানেন, রক্ত দিতে হয়। এরা তো লোকই আসে না, এরা আসে পুরাগি 50 জন, 100 জন, 500 জন। এদের দাবি, এদের কিছু না দিলেও আসা যায় না, দিলেও আসা যায় না। দয়া দক্ষিণা করে 5 বছর 7 বছর পর 1000 টাকা বেতন বাড়ামো, বাস হয়ে যাবে। বর্তমান কিন্তু এই থিওরিতেই বর্তমান আছে। এরই মধ্যে কৃষ্ণ তিনি আরেকটা সংগঠনের সিদ্ধান্ত নিয়েছে, তিনি আরেকটা সংগঠন করবে। মূল কোনো কারণ তার কাছ থেকে আজও পর্যন্ত আমি পাইনি। আজও পর্যন্ত কিন্তু তার কাছ থেকে সে আমাকে বলেনি যে কি কারণে সে আরেকটা কমিটি করবে, এটা সে আমাকে বলেনি। 29 তারিখ ডাক দিলাম, সে 29 তারিখ পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত সে ফেসবুকে পোস্ট করছে ঢাকা যাওয়ার জন্য। তো আমি তো জানি সে ঢাকা আসবে এবং সে আসার জন্য সকলকে উৎসাহিত করতেছে, এটা আমি জানি, আপনারা সকলেই জানেন। কিন্তু ঘটনা 29 তারিখে জানা গেল তিনি আসলো না।
যখন আসলো না তখন মাথায় কাজ করলো না, ব্যস্ততার কারণে তখন তার সাথে আর যোগাযোগ সম্ভব হলো না। মনের ভিতরে একটু রাগ অভিমান জিদও কাজ করলো যে তিনি আসলো না। কিন্তু এই যে তিনি আসলো না, এই ঘটনাটা 2 দিন আগেই কিন্তু বিল্লাল ভাই তার আইডি থেকে সেটা প্রচার করছে, কৃষ্ণধন চৌধুরী সে ঢাকা যাবে না। লাল মিয়ার একেবারে কাছের লোক কৃষ্ণধন চৌধুরী সে নিজেই ঢাকা যাবে না, এটা বিল্লাল ভাই জানলো। আমি লাল মিয়া জানলাম না যে কি আমার অপরাধ, কি আমার ভুল, কি কারণে কৃষ্ণ আলাদা কমিটি করবে, কি কারণে কৃষ্ণ 29 তারিখ ঢাকা আসবে না, কথাগুলো কিন্তু আমাকে বললো না, আমি জানলামই না। বললো কাকে? বললো যে হয়তো বা বিল্লাল ভাইকে। আমি জানি না বিল্লাল ভাইকে বলছে কি বলে নাই। কিন্তু এটা তো আপনিও, আপনারও মেধা জ্ঞান বুদ্ধি থাকলে তো আপনিও বুঝেন, যদি বিল্লাল ভাইকে তিনি নাই বলে, কৃষ্ণ নাই বলে, তাহলে 2 দিন আগে বিল্লাল ভাই কিভাবে বললো যে কৃষ্ণ ঢাকা যাবে না? এটা সিলেটের শালম কিভাবে 2 দিন আগে বললো যে কৃষ্ণ ঢাকা যাবে না, আর শালমও পোস্ট করলো কৃষ্ণ আসবে না, আমি যাব না, এই মুহূর্তে আমরা যাব না। যাই হোক ভাই, বিতর্কে আজকে যা যাওয়ার আজকেই শেষ। আপনারা জানেন সকলেই, আমি অলরেডি আমার কমিটিতে, আমি চাই না গ্রাম পুলিশের আর কমিটি বাড়ুক, এটা আমি চাই না। এমনিতেই গ্রাম পুলিশ অনেক কষ্টে আছে, গ্রাম পুলিশের আর কমিটি বাড়ুক এটা আমি লাল মিয়া চাই না। আমি চাই পারলে একটা কমিটি হোক গ্রাম পুলিশের, যদি সম্ভব হয় গ্রাম পুলিশের একটা কমিটি হোক। আর সম্ভব যদি নাই হয় তাহলে যতটুকু হয়েছে তার চেয়ে বেশি যাতে আর কিছু না হয়। আমি চাই না কৃষ্ণ আরেকটা কমিটি দাঁড় করিয়ে এখানে আরেকটা কমিটি দ্বারা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ডাক দিলে এবার কৃষ্ণ না বলবে, আমি না বলবো, কৃষ্ণর নাতে 100 গ্রাম পুলিশ, এক্সাম্পল 100 গ্রাম পুলিশ গেল না কৃষ্ণর নাতে, আমার নাতে 500 গ্রাম পুলিশ গেল না, এই 600 গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ডাক দিলে যাবে না। ক্ষতি টাকার হবে, 45,000 গ্রাম পুলিশের ক্ষতি হচ্ছে। ক্ষতি আমি লাল মিয়ার হচ্ছে না, কর্মচারী ইউনিয়নের হচ্ছে না, কারোরই ক্ষতি হচ্ছে না, কৃষ্ণরও ক্ষতি হবে না। ক্ষতিটা হবে 45,000 গ্রাম পুলিশের। গেলে 45,000 গ্রাম পুলিশের লাভ হবে, না গেলে 45,000 গ্রাম পুলিশের ক্ষতি হবে। তাহলে আজকে যদি আরেকটা কমিটি বাড়ে, কৃষ্ণর 100 লোক হলে এই 100 লোক না গেলে ক্ষতি হবে। আমি ভাই চাচ্ছি না নতুন কোনো কমিটি হোক। যদি আমিই মাথা ব্যথা হয়ে থাকি যে আমিই মাথা ব্যথা, আমিই সমস্যা, আমার ব্যর্থতা, আমার ভুল, আমার কারণে আরেকটা কমিটি হচ্ছে, আমি কিন্তু আজকে অলরেডি পোস্ট করছি যে আমি আমার পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। 9 তারিখে কৃষ্ণ ঢাকা ডেকেছে, তিনি কমিটি করবে। 9 তারিখে ইনশাল্লাহ যারা আসবেন, আমিও ডেকেছি 9 তারিখে, যে 9 তারিখেই আমি আমার রিজাইন, ইংলিশে বলে রিজাইন, আমি আমার রিজাইনটা 9 তারিখে আমি দিয়ে দেবো, যে আমি আর বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে ছিলাম, কিন্তু আমি অদ্য হইতে সভাপতি পদে আর নেই। অব্যাহতিপত্রটা আমি, আল্লাহ যদি আমাকে হাতে বাঁচে রাখে, 9 তারিখে আমি এটা স্বাক্ষরিত, লিখিত, অফিসিয়াল যে নিয়মকানুন, সাংগঠনিক যে নিয়মকানুন, সাংগঠনিক নিয়মকানুন নিয়ে এটা আমি জমা দেব। কৃষ্ণর মতে আমার কমিটিটা দুর্বল, আমার দ্বারা সম্ভব না, আমি একটা দুর্বল মানুষ, আমার দ্বারা সম্ভব না। আমার চেয়ে কৃষ্ণ স্ট্রং, আমার চেয়ে কৃষ্ণ শক্তিশালী, আমার চেয়ে কৃষ্ণর লোকজনও বেশি আছে। আমি হয়তো ব্যর্থ, কারণ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে পারতেছি না, কোনো ভালো একটা মন্ত্রীর কাছে যায় জাতীয় বেতন স্কেল আইনা দিতে পারতেছি না আপনাদেরকে। এইটা হয়তো বা কৃষ্ণ পারবে, ও আমার চেয়েও শক্তিশালী, ও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবে, ও মন্ত্রীর কাছেও পৌঁছাতে পারবে, ও আমার চেয়েও শক্তিশালী, ওর মনে হচ্ছে। আচ্ছা, ওর যদি মনে হয়, কমিটি কিন্তু আমার বাপ দাদার সম্পত্তি না, গ্রাম পুলিশের কমিটি, এটা গ্রাম পুলিশদের ভাগ্য পরিবর্তন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে 1993 সালে। যখন এই কমিটি পারে নাই, তখন তারপরে 2টা কমিটি হয়ে গেছে। 2014 সালে 2টা কমিটি হয়ে গেছে। 2014 সালের পরে আবার উজ্জ্বল খান আরেকটা কমিটি করছে, উজ্জ্বল খান করছে তথ্য প্রযুক্তি ইউনিট, 3টা কমিটি হয়ে গেছে। 2018 সালে গিয়ে রিট করার পরে, রিট পিটিশন মামলার প্রধান বাদ দিয়ে আমি রিটের একটা কমিটি হয়ে গেল, 4টা কমিটি হয়ে গেল। এইবার রিটের ওর সাথেও আমার বিরোধিতার কারণে, বিভিন্ন জায়গায় মন মালিন্যর কারণে আরেকটা কমিটি আমার আলাদা হয়ে গেল, 5টা কমিটি হয়ে গেল। গ্রাম পুলিশের কমিটি ঘরে ঘরে কমিটিতে গ্রাম পুলিশের দিশাহারা। এখন কৃষ্ণর আবার আরেকটা কমিটি হবে। ভাই দরকার নাই, আমি মাপ চাচ্ছি। কৃষ্ণ কমিটির যে কমিটিটা আমার এখানে আছে, আমার কমিটির সভাপতি আমি কৃষ্ণকে দিচ্ছি। 9 তারিখে কৃষ্ণর হাতে
কমিটির সভাপতিত্ব আমি বুঝিয়ে দেব, তার দ্বারা গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হোক। সে যেহেতু আমার চেয়েও শক্তিশালী, তার মাধ্যম দিয়েই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হোক, এটা আমি চাই। এই কৃষ্ণের জন্য 4 তারিখে আমি ঢাকা মিটিং দিছিলাম। বগুড়ার মানুষের সাথে খারাপ আচরণ করে, বগুড়ার মানুষদের সাথে কৃষ্ণ একটু তর্কাতর্কি লাগে। তর্কাতর্কি লাগার পরে আমি সেই বগুড়ার মানুষদের সাথে খারাপ আচরণ করি। আপনারা চলে যান গে, আপনাদেরকে আমার লাগবে না। কারণ কৃষ্ণ আমার সাথে 5 মাস জেল খাটছে, 5টা মাস জেল খাটছে। যেহেতু 5 মাস জেল খাটছে, কষ্ট করছে, তাহলে ওরে আমি এখান থেকে বাধা দিতে পারব না, আমি ওরে কিছু বলতেও পারব না। পরে এই ভাইয়ের এই জায়গাটাতে জায়গা দিয়েছিলাম যে আমি মনে করতাম যে যেহেতু আমার জন্য 5 মাস কষ্ট করছে, ও আমার একটা ভাই, আমার একজন ভাইও। আমি এটা মনে করতাম যে যদি ডাল ভাত খাই দুজন একসাথে খাবো, যদি পোলাও মাংস খাই দুজন একসাথে খাবো। ঈদের মধ্যে বিশ্বাস করবেন, এই যে গেঞ্জিটা আমি পরে আছি, আমি আর কোনো পোশাক কিনি নাই, শুধু এই একটা গেঞ্জি কিনছি এদের মধ্যে, শুধু একটা গেঞ্জি। এই গেঞ্জিটা সেম আর একটা গেঞ্জি এই কালার, এই গেঞ্জি 2টা কিনছি, একটা কৃষ্ণের জন্য, একটা আমার জন্য। যে ও হিন্দু হোক, আমি তো সব পালন করব। ও আমার ভাই, ও আমার ভাই একজন। তাহলে ঈদের দিনটা ও যাতে নতুন একটা জামা পরে, সেই জামাটা একই দামের, একই মূল্যের, একই টাকার, ভিন্ন কোনো দামের না, জামারটা বেশি দামের ওরটা কম দামের, তা হবে না। কালারও ভিন্ন হবে না, যে আমারটা অন্য কালার ওরটা অন্য কালার, দুজন একই কালারের দিয়েছি কিনে, ওর একটা দিচ্ছে আমি একটা নিচ্ছি। তো যাই হোক, মনের ভিতরে অনেক কষ্ট। আপনারা জানেন যে হঠাৎ করে ওর সাথে আমার কমিটিগত কারণে, ও কমিটি আলাদা করতেছে, কমিটিগত কারণে ওর সাথে আমার ঝামেলার সৃষ্টি হয়েছে। তারপরেও ওরে আমি কোনো কিছু বলি নাই। আমি গতকালকে আগের দিন রাত্রে লাইভে গিয়েছিলাম, সুন্দরভাবেই লাইভ করতেছিলাম। হঠাৎ করে ও লাইভে ঢুকে ওর কমেন্টের পরিপ্রেক্ষিতে লাস্টে গিয়ে ওর সাথে আমার খারাপ আচরণ হয়। সে লাইভের পরে লাস্টে আমি কিন্তু বলছিলাম যে আজকেই ওকে নিয়ে শেষ কথা, আর ওকে নিয়ে আমি কথা বলবো না। পরের দিন সকালবেলা শেষে আমার বাড়িতে ফোন দিচ্ছে, আমার বাড়িতে ফোন দিয়ে আমার পরিবার, তাদেরকে ও বিভিন্ন কথা বলছে। তারা বাড়ি থেকে আমার ফোন দিয়ে আমার ইচ্ছা মতো যা তাদের বাসা আসে বাড়ির থেকে বলছে। বলার পরে আমি ক্ষিপ্ত হয়ে ওরে ফোন দিই, আমার নাম্বারের ফোনও ধরেন, আমি অন্য নাম্বার দিয়ে ফোন দিই যে তুই আমার বাড়িতে ফোন দিলি কেন? এটা সাংগঠনিক বিষয়, তোর সাথে আমার সাংগঠনিক সমস্যা হয়েছে, তুই বাড়িতে ফোন দিলি কেন? তর্কাতর্কি হয়। উপায় কি, আপনি কি জারি দেন? আমি রেকর্ডিং চালু করি, আমি কই রেকর্ডিং চালু কর, তোরা আমি মারুম, তুই রেকর্ডিং চালু কর, তোরা আমি মারুম। ও কথা রেকর্ডিং করে, রেকর্ডিংয়ের ভিতরেও আমি বলি হতনে মারুম, আমি 9 তারিখে মারুম। এইবারও সেই মারুম কথার উপর ভিত্তি করে যে এনে আমার নামে জিটি করে। গতকালকের ঘটনা, আমার নামে জিটি করে রাত্রি 9টা 9:30 এমন টাইমে আবার আমাকে ফোন দেয়, আননোন নাম্বার দিয়ে, ওর নাম্বার দিয়ে না, আরেকটা নাম্বার দিয়ে আমাকে ফোন দেয়। সেই নাম্বারটা আমি চিনি না। রিসিভ করে সালাম দেই, বলে আমি কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ বলো, ফোন দিছ কে বলো? এই যে আপনার নামে জিটি করে আসলাম, জিটির নাম্বার এত জিটির নাম্বার। আপনি একটা পাগল। আপনি যে ডাক্তারের কাছে যান, কোনো ডাক্তারের কাছে যান, যে ডাক্তারের কাছে ভর্তি হন, ওর বাসাগুলো আমার যেটা লাইভ করতেছি এইটাই ফোন দেয়। এইটা আবার অটো রেকর্ডিং আছে, কথাগুলো রেকর্ড আছে। তখন আমি ওরে বলি যে পাগল কি তুমি না পাগল কি আমি? ঠিক আছে, তোমার কথা আমি মানিয়ে নিলাম, পাগল আমি। তাহলে তুমি কি ভালো? যার নামে 5টা মামলা আছে, যে জেল খাইতে আইছে, যে থানায় এই কোর্টে যায় এখনো হাজিরা দেয়, যার নামে মামলা আছে, সে কি জিটি দেখে কখনো ভয় পায়? জিটি শব্দের অর্থ কি তুমি জানো? জিটি শব্দের অর্থ হচ্ছে তুমি আমার নামে অভিযোগ করছো, আমি তোমার হুমকি দিছি মারার জন্য, তোমারে যদি আমি মারি তাইলে ওই জিটিটা মামলা হবো। তখন ওই মামলা আকার হওয়ার পরে তারপরে এবার আমার কি হবে না হবে, আমি গ্রেপ্তার হবো কি হবো, পরেরটা জিটি তাকে বলে। আমার নামে তো 5টা মামলাই আছে, আমি কি জিটির বাল দেখে ভয় পাই? তুমি বোধাই না হলে আমার নামে জিটি করো?
আচ্ছা গেল। এইবার আপনারাই ভাইবে দেখেন যে এই ছেলেটা আমার সাথে এতদিন একসাথে চললো, জেল খাটলো, সব কিছুই করলো, কি কারণে সে আমার থেকে আলাদা হবে সে আমাকে না বললে সে আরেকটা কমিটি করতে গেল। তার সাথে তারে মারুম কাটুম যা কিছুই হোক আমি বলছি, লাইভে এসে বলছি, ফেসবুকে বলছি, পোস্টে বলছি, ভিডিওতে বলছি। তাহলে তো কর্মচারী ইউনিয়নের আমার শ্রদ্ধেয় যে বড় ভাইগুলো আছে, নাসের সাহেব, বিল্লাল সাহেব, দেলোয়ার সাহেব, আমি তো লাইভে এসে তাদেরকে মাঝে মধ্যেই তাদেরকে গাইলাই, তাদের ইচ্ছা মতো গাইলাই, তাদেরকে বলি ডাকা ঢুকলে কুত্তার বাচ্চারা তোকে পাও কাটুম, তোকে রক কাটুম। এই কথাগুলো কিন্তু আমি লাইভে মাঝে মধ্যেই কর্মচারী ইউনিয়নের তাদেরকে বলি। তাহলে তো দেখা যায় যে কর্মচারী ইউনিয়নের লোক হাজার গুণে ভালো। কৃষ্ণরে একবার বলাতে যে সে আমার নামে অলরেডি সে জিটি করছে, তাহলে যদি কর্মচারী ইউনিয়নে এইভাবে ভাবতো ওর মতো, তাদেরকে তো কমপক্ষে 1000 বার আমি এরকম হুমকি দিয়েছি। তাহলে তো আমার নামে 1000টা জিটি হয়ে যেত গা। আজকে আমার নামে 1000টা জিটি থাকতো যদি ওর মতো মন মানসিকতা কর্মচারী ইউনিয়নের লোকজনদের থাকতো। তাহলে তো এখন দেখা যাচ্ছে যে ওর সাথে কর্মচারী ইউনিয়নের লোকজন শতগুণে ভালো, কারণ তাদেরকে এরকম বহুবার আমি হুমকি দিছি, তারা তো আমার নামে জিটি করে নাই। তাহলে এই লোকটাকে, এই ছেলেটাকে নিয়ে পথ চলতে গেলে এই সামান্য ব্যাপার নিয়ে যে আপনার নামে জিটি করতে পারে, সামান্য একটা ব্যাপার, আজকে তর্কাতর্কি ফেসবুকে জারি, ফোনে জারি তরে আমি দিছি, এটা কি জিটির মতো কোনো কারণ হয়ে গেছে গা? এটা জিটির মতো একটা, যারা আছেন তারা, যারা লাইভে আছেন আপনারা প্রশ্নের উত্তরগুলো দেবেন। এটা কি জিটির মতো একটা কারণ হয়ে গেছে গা? একটা জিটি মানে একটা থানা মানে একটা ডায়েরি মানে সেখানে রেজিস্টারভুক্ত একটা নাম, একটা রেজিস্টারভুক্ত নাম মানে আজীবন ওই জায়গায় এই অভিযোগটা থাকা। এই এমন অপরাধী করে হালাইছি যে তুই আমার নামের সাথে সাথে যে এনে জিটি করে হালালি, তাহলে পরবর্তীতে তো তুই তরে নিয়ে চলতে গেলে, রাস্তায় চলতে গেলে তুই 1 সেকেন্ডও ভাববি না যে চাক্কুটা দিয়ে পার দিতে, 1 সেকেন্ডও ভাববি না। যে ব্যক্তি সামান্য ব্যাপার নিয়ে জিটি করে ফেলাইতে পারে, আজকে আমার নামে করছস, কাল বাদল ভাইয়ের নামে করবি, পরশুদিন মজুবর ভাইয়ের নামে করবি, তোর সাথে যারাই চলবে তুই নতুন একটা কমিটি গঠন করবি রে ভাই, তুই কমিটি গঠন কর। তোরে আল্লাহ বাসে রাখলে কমিটির প্রধানই আমি বানিয়ে দিতেছি, 9 তারিখে এই কমিটির প্রধানই হবি। কিন্তু তোর লয়ে চলা তো ডেঞ্জার একটা ব্যাপার, সামান্য ব্যাপার লয়ে যে জিটি করতে পারে সে, আজকে আমার নামে করছস, কালকে আরেকজনের নামে করবি। তুই তো চাক্কু মারতে 1 সেকেন্ডও লাগাবি না রে ভাই, তুই সংগঠনের প্রধান কিভাবে চালাবি? যাকে এটা তোর বিষয়। আর 45,000 গ্রাম পুলিশেরও দোষ আছে, যারা তাকে উৎসাহ দেয়, এগিয়ে যান কৃষ্ণ দাদা আপনার সাথে আছি, যারা তাকে লাইক দেন, কমেন্ট দেন, উৎসাহ দেন, দোষগুলো তাদের। আর তার চেয়ে বড় দোষটা হলো আমার, আমি কেন ওরে সাংগঠনিক সম্পাদকের পদ হিসেবে ওর জায়গা দিছি? আমার ফেসবুক আইডি থেকে আমি কারোরে বলি না যে আমার লগে যোগাযোগ করেন, আমি নাম্বার দিয়ে দিই যে কৃষ্ণধন চৌধুরী, তার সাথে যোগাযোগ করেন, তার সাথে যোগাযোগ করে তার ডায়েরিতে নাম লেখান। দোষটা তো আমার, কারণ যখন সে এই সুযোগ পাইয়ে সারা বাংলাদেশের গ্রাম পুলিশে যারা আমারে ভালোবাসেন তারা ফোন দিছেন, যে কৃষ্ণর কাছে ফোন দিতে বলছে, ভাই আপনারা তার কাছে ফোন দিচ্ছেন, তার ডায়েরিতে নাম লিখছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন ও ভাবতেছে যে এই বনের রাজা আমি, এই বনের রাজাটা আমি। হ্যাঁ রে কৃষ্ণ, 2023 সালে তোমার চাকরির যোগদান, 2024 সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 43 দিন আন্দোলন করলাম মাঠে। তখন কৃষ্ণকে কি কেউ, 2022 সালে কি আপনারা কৃষ্ণকে কেউ চিনেন? আপনারা যারা লাইভ আছেন বলবেন, 2022 সালে কি কেউ কৃষ্ণ চিনেন আপনারা? 2023 সালে কি কেউ কৃষ্ণকে আপনারা চিনেন? 2024 সালে কৃষ্ণ ঢাকা আসলো, তখন আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে 43 দিনের আন্দোলনের 3য় দিন কৃষ্ণ আসলো, আয়সা বলতেছে আমারে ভাই চিনেন? আমি বললাম তোমারে ফেসবুকে আমি দেখছি, মনে হয় তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো তোমার আমি দেখছি। বলতেছে হ্যাঁ ভাই আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি কৃষ্ণ ভাই, আমার বাড়ি নেত্রকোনা। ঠিক আছে তুমি আসো, ভালো হয়েছে, তোমার আইডিটা একটু ভালো আইডি, তুমি যদি আমাদের সাথে থাকো। অনেকেই না বলছে কৃষ্ণ বেঈমান বলছেন, অনেকেই বলছেন কৃষ্ণ একটা নিমক হারাম। ভাই সরি ভাই, সুমাইয়া আক্তার সাদিয়া, আমি আজকে কারোর সাথেই, আমারে যদি আজকে একেবারে মানে কবরও দেন, বলেন যে আমি বেশ্যার ছেলে,
প্রতিবাদ করার জন্য আজকে লাইভে আসিনি। একটা কথা বলতেছি, আজকে প্রতিবাদ করার জন্য লাইভে আসিনি। আজকে আমার পদটাকে ইস্তফা দেওয়ার জন্য ভাই লাইভে আসছি। আমি আপনাদের কাজ আর করবো না ভাই। আমার একত্র হওয়ার দরকার নাই সাদিয়া আপা, আমার কাজ করারও দরকার নাই। আপনাদের জন্য আমার জীবনটা শেষ দিছি, জীবনটা। আমি পরিবার ছাড়া, আমি আমার বাবা মা ছাড়া, আমি বাবা মা ছাড়া 2 বছর, আমি বাবা মার মুখ দেখি না 2 বছর আপনাদের জন্য। আমি আমার স্ত্রী ছাড়া, আমি আমার ছেলে ছাড়া, মেয়ে ছাড়া, বাচ্চা ছাড়া আপনাদের জন্য। এগুলো যদি মনে করি তাহলে আমার মনে হয় আমি সাথে সাথে স্টক করুম। আমি আপনাদের জন্য আজকে এই রাস্তায়। আমার পরিবার আমাকে কখনো বোঝাইতে পারে নাই, আমার বাবা মা, আমার স্ত্রী আমাকে বোঝাইতে পারে নাই। আমি সব সময় একটা কথাই বলছি আমার স্ত্রীকে, বাবা মাকে, মা আমি 45,000 গ্রাম পুলিশের ন্যায্য অধিকার আদায়ের জন্য চেষ্টা করতেছি। আমি যদি মারা যাই তোমরা মনে আফসোস দিও না, আমি থামবো না। আমি আপনাদের জন্য আগে গেছি। আমার মনটা বোঝাই কষ্ট। আজকে আমি একা থাকি, আজকে আমি একা থাকি। আমি যাযাবর, আমার নেই কোনো বাড়িঘর। কারো কাছে ভালো, আমি কারো কাছে খারাপ জানি না। আমার অরিজিনাল অপরাধটা কি আমি জানি না। আমি গ্রাম পুলিশের সাথে বিন্দু পরিমাণ, আমার মার দুধের কসম খেয়ে বলতেছি, বিন্দু পরিমাণ ছলনা করিনি। বিন্দু পরিমাণ কোনো জায়গায় আমার কাজের ঘাটতি নাই যে এই কাজটা যদি আমি না করি গ্রাম পুলিশের আমার 10 টাকা লাভ হবে, গ্রাম পুলিশের ক্ষতি হবে, এটা আমি করি নাই। আমি আমার কাছে টাকা না থাকলে আপনারা 10 টাকা দিলে 50 টাকা সুদি করে আওলাদ করে মানুষের কাছে পায়ে ধরে ভিক্ষা চাই, আপনাদের কাছে ভিক্ষা চাই, তাও সেই কাজটা আমি করি। আমি থামি না, আমি সেই ছেলে। কিন্তু আমি তারপরও আপনাদের কাছে ভালো হইতে পারি নাই। আমি ভাই আর আপনাদের কাজে নাই ভাই। সাদিয়া আপা অনুরোধ করছেন সবার সাথে, ভাই আমি মানুষ ভালো না ভাই, আমি আপনাদের যোগ্য না, আমি মানুষ ভালো না, আমি খারাপ। আপনারা যোগ্য কোনো ব্যক্তিকে দিয়ে চেষ্টা করেন। 9 তারিখ আল্লাহ যদি হায়াত আমাকে বাঁচিয়ে রাখে, আমি জানি না যে আমার পকেটে, কিন্তু আপনারা তো বিশ্বাস করেন না, এইটা কেউ পকেটে লয়ে ঘুরে না। এটা কিন্তু স্ট্রোকের রোগী ঘুরে, যে স্ট্রোক করে সে ঘুরে। হাড়ের ব্যথা উঠলেই এই স্প্রেটা দিতে হয়। যারা আমার সাথে 29 তারিখে হাঁটতেছিলেন, স্লোগান দিতে দিতে পার্টি অফিস পর্যন্ত গেছিলাম, আমি হাঁটতে পারি না। একটু হাঁটলে কিন্তু আমার বুক ব্যথা করে। আর স্ট্রোকের রোগীরা বুক ব্যথা মানেই স্ট্রোক করা, মৃত্যুর দিকে যাওয়া। আমি কিন্তু এইটা মারতে মারতে, এই স্প্রেটা মারতে মারতে এখনও কিন্তু আমার বুক ব্যথা করতেছে। এই স্প্রেটা মারতে মারতে আপনাদের জন্য, 45,000 মানুষের জন্য 1-1.5 কিলো 2 কিলো রাস্তা হাইটে কিন্তু আমি গেছি শুধু আপনাদের জন্য। আমি কিন্তু ওইখানে যে মহিলাটি সামনে দাঁড়াইছিল, তারা দেখছে যে ভাই এটা কি, এটা একটু হার্টের, এটা কেন আপনি দেন? আমার হার্টের সমস্যা, বুক ব্যথা করতেছে। তারা বলতেছে সাবধান ভাই। আমি তাদেরকে সান্ত্বনা দিছি যে আল্লাহ আছে, হয়তো আমার বাঁচিয়ে রাখবে। আর যদি মারা যাই 45,000 গ্রাম পুলিশের জন্য আমার কোনো দুঃখ নাই। তো যাই হোক, তাও আমি আপনাদের মন পাই নাই। সবাই ভালো, আমি খারাপ। কর্মচারী ইউনিয়নের এরা ভালো, খারাপটাই আসলে আমি। আপনারা ভাই ভালো থাকবেন। আমার জন্য দোয়াও চাবো না আপনাদের কাছে। আমার জন্য আজকের পর থেকে আপনাদের কাছে দোয়াও চাবো না। আমার দুঃখটা এক জায়গায়, যে কি অপরাধ, এমন কি অপরাধ আমি করলাম, কৃষ্ণর আলাদা কমিটি করতে হবে। ইন্ডিয়ান ছবির কথা মনে পড়ে যায়। কাছের ভাই, আপন ভাই চাকু মারে আর বলে যে তুই সম্পত্তি একা ভোগ করবি, আমি করুম না। তখন ভাই, বড় ভাই তখন ছোট ভাইরে বলে, ভাই রে তুই সম্পত্তির জন্য আমার চাকু মারলি, একটাবার বলতি সারা দুনিয়াটা তোর পার কাছে হাজির করতাম, এই সম্পত্তি আমার না, এটি তোর। তুই কৃষ্ণ একটাবার বলতে আমারে ভাই আমি সভাপতি হবো, ভাই আমার সভাপতি বানিয়ে দেন, একটাবার বলতি। বিশ্বাস করেন, আমার সভাপতির দরকারে কিন্তু এই কমিটি আমি করি নাই। আমি সভাপতি হওয়ার জন্য এই কমিটি করি নাই। কমিটিটা করছি কোনো জায়গায় যাইতে গেলে সংগঠন ছাড়া যাওয়া যায় না। আমি আন্দোলন নিয়ে আমি সেই পার্টি অফিসে যাব। আন্দোলন কে করে? একটা সংগঠন করে, আন্দোলন করে। আন্দোলন কিন্তু কোনো একক ব্যক্তি করে না। দুঃখিত, একটু থাকবেন, আমার বুক ব্যথা করতেছে।
আন্দোলন করতে গেলে কমিটি লাগে, কমিটি ছাড়া আন্দোলন করা যায় না। আবেদন করতে গেলে কমিটি লাগে, কমিটি ছাড়া আবেদন এককভাবে করা যায় না। কর্মচারী ইউনিয়ন তাদেরকে বুঝিয়েছি, তারা না আন্দোলনের ডাক দেয়, না কোনো সঠিক রাস্তায় তারা চেষ্টা করে। বাধ্য হয়েই বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটিটা বাধ্য হয়ে করতে হয়েছে, যেই কারণে সেইখানে আমি সভাপতিত্ব করতেছি। কোনো পদের আশায় না, কোনো চেয়ারের আশায় না, কোনো কিছুর আশায় না। তুই কৃষ্ণ যদি একটাবার বলতি যে ভাই আমি সভাপতির পদ চাই, আমার পদের ভিতর বিন্দু পরিমাণের লোক নাই। গ্রাম পুলিশ আমার যারা ভালোবাসে, তারা আমার অর্থ দেয়, টাকা দেয়, তারা আমার জন্য দোয়া করে, তারা আমার জন্য মাজারে যায়, তারা আমার জন্য মসজিদে যায়, তারা আমার জন্য মিলাদ দেয়, যারা আমার ভালোবাসে। আমি সভাপতি থেকে না, আমার কাজ থেকে নিঃস্বার্থভাবে চেষ্টা করি কাজ করার জন্য। ভয় পাই না, 5 মাস জেল খাচ্ছি, ভয় পাই নাই, একদিন জেল খাতাম না। আমারে তখনকার এসপি স্যার বলছিল, লালমিয়া তোমার ছেলের চাকরি দেওয়া হবে, তোমার ছেলের পুলিশে চাকরি দেওয়া হবে, তুমি আন্দোলন থেকে দূরে সরে যাও, গ্রাম পুলিশের নাম তুমি মুখ দিয়ে লইও না, তুমি আন্দোলনের নাম মুখ দিয়ে লইও না। আমারে বলছিল তোমার ছেলে কয়টা? স্যার 2 ছেলে। লেখাপড়া কতদূর করছে? স্যার একটা ইন্টারমিডিয়েট পাশ করছে, আর একটা স্যার এসএসসি পাশ করছে। তোমার 2 ছেলের পুলিশে চাকরি দেওয়া হবে, তুমি আন্দোলনের নাম মুখ দিয়ে রইবে না, আন্দোলন প্রত্যাহার করো। আমি বলছিলাম স্যার আমার দাবি কি সঠিক? বলছিল হ্যাঁ তোমার দাবি সঠিক। তাইলে স্যার আমি এই 45,000 গ্রাম পুলিশের ভাগ্য বিক্রি করবো না স্যার, আমি স্যার আমার জায়গায় অটুট থাকবো, আমি স্যার আন্দোলনে যাবো স্যার। পরক্ষণে আমি গ্রেপ্তার হই। আমি কিন্তু গ্রেপ্তারে এমনি হই না, আমার কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল যে লালমিয়া গ্রাম পুলিশ নিয়ে কথা বাদ দেও, গ্রাম পুলিশ নিয়ে কথা বলার দরকার নাই, আন্দোলনের দরকার নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে চাচ্ছে না কোনো আন্দোলন হোক দেশে। তুমি আন্দোলনে যাওয়ার অর্থই সরকার ভয় পাচ্ছে, সরকার ভয় পাচ্ছে যে তুমি সরকার পতন করবা। সরকার এটা চাচ্ছে না, তুমি আন্দোলনে যাওয়ার দরকার নাই। আন্দোলনে যাবা মানে তুমি বিপদে পড়বা, তোমার পিছে একটা লোক খুঁজে পাবা না। আমার ওসি স্যার আমার ভাই গুয়ে সম্বোধন করে বলছে, লালমিয়া ভাই তুই যাইস না ভাই, তোর পিছে কেউ থাকবে না। তুই 45,000 গ্রাম পুলিশের কথা চিন্তা করতেছিস না, তোর কথা একটা ব্যক্তি চিন্তা করবে না। আল্লাহর বান্দা রাইট একটা কথা বলছিল, আজকে হারে হারে টের পাচ্ছি। একজন মানুষও, আমি যেভাবে আপনাদেরকে ভাই মনে করি যে আমার 45,000 ভাই, 45,000 ভাইয়ের জন্য আমার জীবনটা কুরবানি করে দেব, আপনারা যদি সেইভাবে ভাবতেন যে লাল মিয়া আমাদের ভাই, লাল মিয়ার জন্য আমরাও কুরবানি হব, লাল মিয়া যেমন আমাদের জন্য কুরবানি হবে, আমরাও লাল মিয়ার জন্য কুরবানি হব, জাতীয় বেতন স্কেল হইতে ভাই টাইম লাগতো না। 1000 গ্রাম পুলিশ যদি পার্টি অফিসে যাইতে পারি, 1000 মাত্র 1000 না, 1000ও কম, 1000-এর কম গ্রাম পুলিশ যদি পার্টি অফিসে যাইতে পারি, যদি ঢাকায় 29 তারিখে 1000-এর কম গ্রাম পুলিশ যদি এই মন্ত্রণালয়ে 26 তারিখ, আমি মানবাধিকারের একজন, তারপরে বিশ্ব ইজতেমার আয়োজক, 3 জন ব্যক্তি ঢুকি, কিন্তু মন্ত্রণালয়ের ভিতরে ঢুকার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকার কোনো কায়দা পাই না। বহুভাবে চেষ্টা করি, কোনো কায়দা পাই না, ঢুকতে পারি না, ঢোকার পারমিশন পাই না। 26 তারিখের ঘটনা, কিন্তু 29 তারিখ অফিসারের মতো বাইরের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? আপনারা 1000 গ্রাম পুলিশ আসছেন দেখে, 1000 গ্রাম পুলিশ আসছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে পারি নাই। 3 জন ভিআইপি, একজন মানবাধিকারের মহাসচিব, আরেকজন হচ্ছে টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক, যিনি প্রধানমন্ত্রীর সাথেও কথা বলে, যিনি ডিআইজি, এসপি, আইজিপি সবার সাথে ফোনে কথা বলে, কিন্তু সেই ব্যক্তিও ক্ষমতা খাটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার ক্ষমতা পায় নাই। কারণ নতুন আইন হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রিম পারমিশন লাগে, আগে পারমিশন লাগে স্বরাষ্ট্রমন্ত্রীর, ঢুকতে পারি নাই এত ক্ষমতা খাটিয়েও। কিন্তু 29 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহজেই মুজিবর ভাই, সেক্রেটারি পারুল এবং এই মইনুল রশিদ চৌধুরী মানবাধিকারের আমাদের সংগঠনের তিনি উপদেষ্টা, 3 জনের বাইরের থেকে অফিসারে সাথে করে নিয়ে যায়
মন্ত্রণালয়ের ভিত্তি একেবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার কোন মন্ত্রণালয়ে তোমরা যাইবে, যাও দেখি, তোমাদের জন্য দরজা খোলা। 1000 গ্রাম পুলিশ থাকাতে যদি দরজা খুলে যায়, তাহলে 40,000 গ্রাম পুলিশ থাকলে আল্লাহর আরশ পর্যন্ত খুলে দেবো, আল্লাহর আরশ খুলে দেবো গা। যারা এই গ্রাম পুলিশের বিভাজন করে রেখে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে দিচ্ছেন না, আল্লাহ আছে উপরে ভাই, উপরে আল্লাহ আছে। আল্লাহর গজব নাজিল হবো আপনাদের উপর দিয়ে। আমি পারলাম না, আপনারা আমাকে নিয়ে হাসেন, তামাশা করেন ভাই। আল্লাহ আপনাদের দিন দেখ, আমাকে আর আপনারা পাবেন না, হারালেন আমাকে। 29 তারিখের পর থেকে আমাকে পাবেন না, হারালেন আমাকে। দেখি এবার একটু দেখার আছে কোন ভাই কী করে, আমি ঘরে বসে বসে দেখবো। তবে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যাতে আপনাদের ভাগ্য পরিবর্তন করে, আমি মৃত্যুর আগে যাতে আপনাদের ভাগ্য পরিবর্তন করে। কারণ এর জন্যই বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, সংসার ছাড়ছি, সব ছাড়ছি, দেউলি হয়ে গেছি এর জন্য। আমি যেভাবে আপনাদের জাতীয় করার জন্য চেষ্টা করবো, এটা ভাই কেউ করবে না, কেউ না। যাই হোক, আর কথা বলবো না ভাই, খুব একটা ভালো লাগতেছে না, আর করবো না ভাই। আপনারা কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। কাল থেকে আমিও বলবো কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। সকলেই কর্মচারী ইউনিয়নের লোক যোগ দেন ভাই, ওনারাই ভালো ভাই। আমি লাল মিয়াই খারাপ, লাল মিয়া ভালো না। লাল মিয়ার মুখের ভাষা খারাপ, লাল মিয়া খারাপ ভাষা বলে। লাল মিয়া একটা খারাপ ব্যক্তির নাম, উচ্ছৃঙ্খল একটা ছেলে, মাস্তান। লাল মিয়ার গায়ের চামড়া মোটা না, পাতলা। লাল মিয়ারে যদি ছোঁয়া দেন, লাল মিয়া থাপা দিয়ে ধরে বসে বাঘের মতো। লাল মিয়ার গায়ের চামড়াটা ভাই মোটা না, পাতলা। আমি এখানে রাজত্ব করতে আসি নাই, ভাগ্য পরিবর্তন করতে আসছিলাম। যদি রাজত্ব করতে আসতাম তাহলে গায়ের চামড়াটা মোটা করতাম, মোটা, যে আমার এখানে আপনাদের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন আমাকে এখানে টিকে থাকতে হবে, বছরের পর বছর। আপনাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করলে আমার সাথে আপনারা কেউ থাকবেন না, এগুলো ভাবতাম। আমি এখানে রাজত্ব করতে আসি নাই ভাই, আমি আসছিলাম ভাগ্য পরিবর্তন করতে, দাসত্ব থেকে মুক্তি দিতে। আমার কমিটির দরকার নাই, আমার আপনার ভোটের দরকার নাই। শুধু আমার লাভের জন্য না, আপনার লাভের জন্য আমার সাথে ডাকছি আপনাকে এতদিন। আপনার লাভের জন্য ডাকছি, আমার লাভের জন্য ডাকি নাই। বুঝেন নাই যখন উলুবনে মুক্ত ছড়ানোর প্রয়োজন নাই। আর উলুবনে আর মুক্ত ছড়াবো না ভাই, অনেক ছড়াইছি, অনেক। হয়তো আর ফিরতে যেতে পারবো না, সহজে ফিরত যেতে পারবো না। কামরূপ কর্মচারী ইউনিয়নের বিল্লাল ছাত্র, তিনি যা বলে কিন্তু সত্য কথা বলে, কথাগুলো কিন্তু পাগলাটাই। বিল্লাল ভাই, আমার শ্রদ্ধেয় বিল্লাল ভাই, সবগুলো কথাই সত্য বলে। এর আগে বিল্লাল ভাই বলছে যে আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা লাল মিয়া সন্দেহ আছে। বিল্লাল ভাই বলেছে যে আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে। বিল্লাল ভাই গতকালকে একটা পোস্ট করছে, উস্তাদের মার শেষ রাইতে। এই যে মাইরটা তারা দিল, কৃষ্ণর লগে আমার লগে বাদাবাদি বাজিয়ে একটা মায়ের দিল, উস্তাদের মায়ের শেষ রাইতে। বিল্লাল ভাই কিন্তু যা বলে, বিল্লাল ভাইয়ের কথাগুলো 100% সত্য। ধন্যবাদ বিল্লাল ভাই আপনাকে, আপনি খুব মেধাবী, খুব জ্ঞানী, খুব মেধাবী, খুব জ্ঞানী। আপনি যদি আপনার জ্ঞান আর মেধাগুলো ভাই ভালো কাজে লাগান, আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, আপনার মেধা, আপনাদের কর্মচারী ইউনিয়নের মেধার জ্ঞান যদি ভালো কাজে লাগান ভাই, গ্রাম পুলিশের ভাগ্য এক মার যাবে না। এই বাজেটেই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু আপনাদের একটা দোষ, আপনারা ভালো কাজে খাটান না। আপনি আরও অনেকগুলো কথা কিন্তু বলছেন, আজকে হাসতে হাসতে একটা করছেন, এই একটা ভিডিও ছাড়ছেন আমাকে নিয়ে। তো ভাই, আল্লাহ ভাই আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, আমি যেন দেখে যেতে পারি যে আপনারা কি করেন। এটা যাতে আমি দেখে যেতে পারি। আমি থামলেই দেখা পারবো, আমি যদি থাইমে যাই তাইলে দেখতে পারবো যে কৃষ্ণ, আমার যারা কৃষ্ণকে উৎসাহ দিচ্ছেন ভাই, আমার মতো গাছে উঠিয়ে ছেলেটারে ছাইড়ে দিয়েন না ভাই, আমার মতো তাল গাছে উঠিয়ে দিয়ে ভাই আন্দোলনের ডাক দেন নাকি, আন্দোলনের ডাক দেন। আন্দোলন ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। আমি আপনাদের ফেসবুকের কমেন্ট দেখে বিশ্বাস করে আন্দোলনের ডাক দিই, কিন্তু ওই ফেসবুকের কমেন্টটাই শেষ, ডাকা কেউ আসেন না ভাই। আমারে যেভাবে তাল গাছে উঠিয়ে দিচ্ছেন, এইভাবে তাল গাছে ভাই আর কাউরে উঠায়েন না আপনারা। কৃষ্ণ ছেলেটা হিন্দু, আমার তাও যতটুকু ক্ষমতা আছে, দাপট আছে, ও কিন্তু জিরো, কিচ্ছু নাই, ভাঙা ঘর। এই পাশ দিয়ে কুকুর ঢুকে, ওই পাশ দিয়ে বিড়াল ঢুকে, কিচ্ছু নাই। যতটুকু ছিল আপনাদের জন্যই সেটুকু বিক্রি করতে হয়েছে। 45,000 গ্রাম পুলিশের জন্যই মামলাটা খাইছে। তখন মামলাটা খাইছে শখ করে, ওর খুব শখ। ও আমারে বলছে জেলখানার ভিতরে যায়, আমার আমি বললাম তুমি গ্রেপ্তার লেখে। আমি যখন গ্রেপ্তার হয়েছি তখন তো তোমরা কেউ গ্রেপ্তার হও নাই, আমি গ্রেপ্তার হয়ে গেছি এইটা আমি আবার জানিয়েও দিছি। যখন আমার গ্রেপ্তার করে ওসি স্যার তার গাড়িতে বসাইলো,
বসানোর পরে আমি ওই স্যারে বললাম, আমার হাতে মোবাইল, বললাম স্যার আমি আপনার বৌমার একটা ফোন দিই। বললো ঠিক আছে দে। আমি আমার ওয়াইফকে ফোন দিয়ে বললাম কি যে এইমাত্র আমি গ্রেপ্তার, আমার ধামরাই থানার দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু স্যারের কোনো দোষ না, ওসি স্যারের কোনো দোষ না, উপর মহল থেকে ফোন আইছে আমার ধামরাই থানায় নেওয়া নিরাপদ না, ধামরাই থানা নিলে সমস্যা, আমারে সাভার থানায় নিতেছে, সাভার থানাতে নিতেছে, সাভার এসপি অফিসে নিতেছে। আমি স্যারের কাছে কোনো অনুমতি নিয়ে কোনোভাবে যে স্যার একটু আপনার বৌমাকে একটু বলি, স্যার বুঝতে পারে নাই যে আমি আমার লোকেশনটা দিয়ে দিব। স্যার বলছে ঠিক আছে কথা বল। আমি স্যারের গাড়িতে বসে গ্রেপ্তার অবস্থায় ফোন দিয়ে বাড়িতে বলে দিই। আমার বউ কৃষ্ণকে জানায়, আমার সাথে যারা যারা ছিল নাইমকে জানায় যে আপনার ভাই গ্রেপ্তার হয়েছে। কৃষ্ণকে আমি জেলখানায় বললাম যে তুমি গ্রেপ্তার হইলে কেন? আমি তো গ্রেপ্তার হয়েছি, এটা তো মেসেজ দিয়ে দিছি, তোমার ভাবি জানাইছে, তুমি গ্রেপ্তার হয়েছো কেন? ও আমাকে বলে কি, আপনি একলা গ্রেপ্তার হইবেন, আপনি গ্রাম পুলিশের নায়ক হয়ে যাইবেন, আমি গ্রেপ্তার হমু না, আমি গ্রাম পুলিশের নায়ক হমু না, এর চেয়ে ভালো আমি গ্রেপ্তার হমু, আমিও নায়ক হমু, আপনি নায়ক আমিও নায়ক। কৃষ্ণ তোমারও একটা ধর্ম আছে ভাই। আমি মনে করি কি সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। ধর্মের হিসাব হবে না, কর্মের হিসাব হবে। আমি কোনো ধর্মকে অবমাননা করি না, কোনো ধর্মকে না। দেখবেন আমি কালকে সারমনি একটা পোস্ট, যিশু খ্রিস্টানদের, আমি সেখানে যেও তাকে সালাম করি। ধর্মটা ওর। আমি বলি আল্লাহ, ও বলে গড, তুই বলো ভগবান, প্রত্যেকেই একটা নামে ডাকি। জন্মের দোষ কি? জন্ম আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছি, জন্মটা আমাকে কে করাইছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন করাইছে। আমি যদি হিন্দুর পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে কি আমি মুসলমান হইতেন? আমি কি বলতে পারতাম যে আমি মুসলিম, আমি বেহেশতে যাব, হিন্দুরা যাবে না? আমি তো হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছি, জন্মটা তো আমার দোষ না, জন্মটা তো আমার আল্লাহ পাঠাইছে। আর যদি বলেন যে না জন্ম কারো হাতে আছে, তাহলে এইটা বলেন, তাহলে আল্লাহ একজন না, আল্লাহ আলাদা, ভগবান আলাদা, যীশু খ্রিস্ট আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা। কেটে দেন এই মুহূর্তে কারো, বা আপনার ধরে আপনার কথা বল। যদি মনে করেন যে মানুষ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমি এই কারণেই কাউকে, প্রত্যেককেই মনে করি যে আমাকে আল্লাহ পাঠাইছে। আল্লাহ ধর্মের হিসাব হবে না, কর্মফলের হিসাব হবে। দুনিয়াতে আইছেন, কি কর্ম করছেন? আল্লাহ আপনাকে মানব রূপে পৃথিবীতে পাঠাইছে। আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, বলা হয় নাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। আমি যেই কারণে কোনো ধর্মকে অবমাননা করি না, কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমি মনে করি প্রত্যেকেই আমার ভাই। কৃষ্ণ তোমারও একটা ধর্ম আছে, বলো দেখি আমি কথাগুলো কি মিথ্যা বলতেছি কিনা। যদি মিথ্যা কথা বলে থাকি যে আল্লাহ যাতে আমার এই রাত্রি না ঘুরায়, কারণ আমি এমনি ইষ্ট করে, আর যদি একটা কথা মিথ্যা বলে থাকি, তুমি সব করে ইচ্ছা করে তুমি গ্রেপ্তার হইলে, তুমি আমাকে নিজের মুখে বলছো। আপনি একলা নায়ক হইবেন, আপনি গ্রেপ্তার হয়েছেন, গ্রাম পুলিশ সারা বাংলাদেশ, আপনি নায়ক হয়ে গেছেন গা। তোমারে ওসি স্যার ফোন দিছে, কৃষ্ণ কই, তুমি কই আছো, একটা আসামি ধরতে হবে। তুমি স্যারে বলো, স্যার আমি সব জানি, আপনি আসামি ধরতে আসেন না, আপনি আমাকে ধরতে আইছেন, এই কথাটা তুমি স্যারকে, ওসি স্যারকে তুমি ফোনে বলো। তাহলে ইচ্ছা করে কেন তুমি গ্রেপ্তার হইলে ভাই? ইচ্ছা করে তুমি গ্রেপ্তার কেন হইলে? কেন তোমার জমি জমা বিক্রি করা লাগলো সর্বশান্ত হইলে? আজকে তুমি সর্বশান্ত হইতে না, তুমি নায়ক সাজতে গেছো ভাই। নায়ক সাজা লাগে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন কপালে রাখলে নায়ক হয়। যাই হোক, তুমি মহানায়ক হয় ভাই, তোমাকে খারাপ কিচ্ছু বলবো না। বলছি যে আজকে কাউকে কিচ্ছু বলবো না, যত খারাপ বলবেন কিচ্ছু বলবো না। যাই হোক, আমার কথা শেষ, আমার আর কোনো কথা নাই, কথা শেষ ভাই। আপনারা কর্মচারী ইউনিয়নের সাথে থাকেন, কৃষ্ণ আর একটা কমিটি করতে আছে, তাকে সাপোর্ট দেন। আমি এই ডিজিটাল ভিক্ষুক, আমি চাঁদা নেই, আমি ডিজিটাল ভিক্ষা করি, আমি মদ খাই। মানে এক একজন এক এক, আমার বিরোধী যারা তারা বলেন এগুলো, লাল মিয়া, কেউ বলে লাল মিয়া মদখোর, কেউ বলে লাল মিয়া মাগিবাজ, কেউ বলেন এই লাল মিয়া এই মাস্তান, কেউ বলেন লাল মিয়া নেশাখোর। হ ভাই, আমি মাগিবাজ, আমি মদখোর, আমি নেশাখোর, আমি খারাপ, আমি চাঁদাবাজ,
আমি মাস্তান। ভাই যারা ভালো আছেন সেই ভালো নিয়েই আপনারা থাকেন। কর্মচারী ইউনিয়ন ভালো, আমার কৃষ্ণ দাদা ভালো, কৃষ্ণ দাদাকে নিয়ে আপনারা আগে যান। কৃষ্ণরে আল্লাহ যদি হাতে বাঁচে রাখে 9 তারিখে আমার নিজের হাতে উদ্বোধনী ঘোষণা করে দিব। বলছিলাম মারো মারে কৃষ্ণ রে, তুইও জানো যে আমার জিদ উঠলে রাগ উঠলে আমি বহুত কথা বলি, আমার সামনে আসলে তারে আমি কিচ্ছু করি না, এটা জানোস। তোর একটা ঘন্টা ঘুরলো না তুই রে আমার নামে জিটি করলি, একটা ঘন্টা ঘুরলো না, তাহলে তুই তো ভাই মার্ডারও করতে পারবি। তোর সাথে যদি তর্কাতর্কি লাগে এক রুমে বসে, তাইলে তুই মার্ডার করতেও দ্বিধাবোধ করবি না। আমি তোরে তর্ক দিমু, ধমক দিমু, একটা থাপড়ও দিমু আমার ছোট ভাই হিসেবে। তুই চিন্তা করবি কি যে আমারও তো মাইরা হালাইবো, তার চেয়ে আমি আগে মাইরা হালাই, তুই একটা পার দিয়ে মাইরা হালাবি। ভাই তোর সাথে চলা ভাই খুব কঠিন একটা ব্যাপার। পাগলেরও একটা রাস্তা আছে। আমি কর্মচারী ইউনিয়নকে 1000 গুণে সেলর জানাচ্ছি লাইভের বিদায়কালে। নাসের ভাই, দেলোয়ার ভাই, সকলেই আমরা ক্ষমা করে দিবেন। 45,000 গ্রাম পুলিশ যারা লাইভ দেখতেছেন আমাকে ক্ষমা করে দিবেন। পায়ে ধরে অনুরোধ করতেছি, যেহেতু ক্ষমা চাচ্ছি আজকে লাইভের ভিতরে, লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। কারণ একজন ব্যক্তি হলো যাতে বাড়তি দেখে সে যাতে তার সাথে যদি খারাপ আচরণ করে থাকি সে যাতে আমাকে ক্ষমা করে দেয়। কারণ বান্দার কাছে পাপ করলে আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না ওই বান্দা যদি না করে। আমি যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি, কারো কোনো ক্ষতি করে থাকি, আমার দ্বারা ক্ষতি হয়, আমার আচার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। কারণ এই কৃষ্ণর চেয়ে আপনারা 1000 গুণে ভালো রে ভাই। আপনারা আমার নামে যদি জিটি করতেন, জিটির সংখ্যা হয়ে যায় হয়তো কমপক্ষে 1000টা জিটি হইতো। আমি বিল্লাল ভাইরে হুমকি দিছি, নাসের ভাইরে হুমকি দিছি, মুস্তফা কামালের ধরে পেটের মধ্যে ঘুষিয়ে মারছিলাম আমার মুস্তফা কামাল ভাইরে, যে আমার শিক্ষাগুরু। তাইলে তো মুস্তফা কামাল মামলা না 10টা মামলা, মার্ডার মামলা করা উচিত ছিল মুস্তফা কামালের। আমারে মুস্তফা কামালের পেটে ধরে আমি ঘুষি দিছিলাম, বেচারা তোমার নামে মামলা করে নাই। আর তোরে কৃষ্ণ রে মুখ দিয়ে বলাতেই তুই মামলা করে লাইছস। ভাই আপনারা যারা কৃষ্ণের সাথে চলতে চাচ্ছেন চলেন ভাই, আমি পারলাম না, আমি খারাপ। যারা কৃষ্ণকে নিয়ে, কিন্তু কিছু ব্যক্তিগত বিষয় আছে কৃষ্ণ ভাই, তুমি বেশ কয়েকটি জায়গায় ফোন দিছো আমার ব্যক্তিগত জায়গা, সেগুলো ভাই আমার ব্যক্তিগত জায়গা, তুমি সেগুলোতে ফোন দিছো কেরে ভাই? তুমি আমার ব্যক্তিগত জায়গাগুলোই ফোন দেও কে? তুমি সাংগঠনিকভাবে তোমার সারা বাংলার গ্রাম পুলিশ মাথায় নিয়ে আসবে, আলহামদুলিল্লাহ। কমিটি কারো বাপেন না, লাল মেয়ের বাপেন না, কমিটি করার অধিকার প্রত্যেকের আছে। যে কেউ বলতে পারে যে আমি কমিটি করুম, তারা যদি সাধারণ গ্রাম পুলিশ সাপোর্ট করে সে একটা কমিটি করবে, এটাই স্বাভাবিক। কমিটি বাধা দেওয়া কারো এখতিয়ার নাই। লাল মিয়ার বাবার কমিটি না, লাল মিয়ার দাদারও কমিটি না। তাহলে তুমি কমিটি করবো, আমি তোমার বাধা দেবো কেন? কেন বাধা দেব? কোন কারণ? এটা কি আমার বাপ দাদা রেজিস্ট্রি করা সম্পত্তি কমিটি? এখন কর্মচারী ইউনিয়নের চেয়েও তোমার জনপ্রিয়তা বেশি। অনেক ইয়াং জেনারেশন তোমাকে চাচ্ছে, তারা ভাবতেছে তোমার দিয়ে ভাগ্য পরিবর্তন হবে, তুমি মন্ত্রণালয়ে যেতে পারবা, তুমি সব জায়গায় যেতে পারবা, তোমার সাহস আছে, তুমি ভালো বুঝো, তুমি ভালো জ্ঞানী। তারা মনে করতেছে বিদায়ী, তারা তোমাকে সভাপতি বানাতে চাচ্ছে। ভালো তো, এটা ভালো। তুমি আমার সাথে এতটা দিন চললা, 2023 সালে তুমি ঢাকা চিন্তা না, তুমি আমার হাত ধরে এসে 2024 সালের পরে এনে ঢাকা চিনলে, তোমার মানুষ চিনল। আমার তো সবচেয়ে খুশি হওয়ার কথা যে আজকে আমার শিষ্য একটা কমিটি দাঁড় করে হালাইছে। তোমার কমিটিটা তো উদ্বোধন করে দেবো আমি, এটা আমার গর্বের বিষয় যে আমার চেয়েও ভালোও করছে, আমি পারি নাই, আমার ব্যর্থতার কাজগুলোও করছে। যাই হোক ভাই, অনেক কথা বললাম, ক্ষমা করে দিয়েন। বিশেষ করে 9 তারিখে যারা বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পদে আছেন, আজকের লাইভে বলতেছি, তারা দয়া করে 9 তারিখে আসবেন। আমার ইস্তফাটা আমি জমা দেবো 9 তারিখে। আপনাদের পায়ে ধরে বলতেছি, একটা দিনে আসবেন যারা কমিটিতে পদে আছেন, আমার সাথে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা তো আসবেনই। যারা আছেন আমি রিজাইন পেপারটা ওই দিন জমা দেব। এবং কৃষ্ণধনকে, যদি কৃষ্ণ আসে তাহলে কৃষ্ণকে সভাপতির চেয়ারটা, আমাকে তো চেয়ার নাই, আমাকে তো অফিস নাই, চেয়ার নাই, যাই হোক লিখিত আকারে সভাপতির পদটা আমি কৃষ্ণরে দিয়ে ফিরে আসুন। মন থেকে বললাম, বিন্দু পরিমাণের যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ যেন বিচার করে। কৃষ্ণ ভাই তুমি আইসো, তোমার সভাপতি বানিয়ে দিতেছে। আর তার সাথে যারা আছেন, মানিকগঞ্জের শাহিন উৎসাহ দিচ্ছেন, ওরে 4টা ব্যক্তির চেহারা দেখতে পাচ্ছি, বাকিগুলার চেহারা এখনও দেখতে পারি নাই, বাকিগুলার নাম জানি না। মানিকগঞ্জের শাহিন ভাই এখন জানি না কৃষ্ণের সাধারণ সম্পাদক কে হবে, তবে শাহিন ভাইয়ের জন্য দোয়া রইল। শাহিন ভাই, আল্লাহ আপনাকে কৃষ্ণর সাথে যাতে সর্বোচ্চ জায়গা দেয়,
আপনিও অরিন্দল দাতা। সাটুরিয়ার সুমন ভাই, ধন্যবাদ সুমন ভাই। বাগেরহাট রামপালের মহসিন ভাই, রংপুরের মনোরঞ্জন দাদা। তো যাই হোক, আল্লাহ যে, তো আমি মনে করি যে জানি না আপনাদের সাধারণ সম্পাদক কে হচ্ছে, কোষাধ্যক্ষ কে হচ্ছে। তো 5 জনের চেহারা দেখছি, তো 5টা পদই সর্বোচ্চ পদ। আল্লাহর কাছে দোয়া করি আপনারা যাতে সর্বোচ্চ পদেরই অধিকারী হন। যারা আপনার ওরে ইন্দল দিয়ে, ওরে উৎসাহ দিয়ে আমার বিরুদ্ধে লেলিয়ে দিছেন, আমার বিরুদ্ধে লাগাইছেন। আর বিশেষ করে কর্মচারী ইউনিয়নের বিল্লাল ভাই, সিলেটের শাহ আলম ভাই, আমার যে আমার বাইদায় দিয়েছিলেন, আমার আপন বাইদায় দিছিল যে তার মার পেটের ভাই। যদি শাহ আলম সাহেব থাইকে থাকেন, একটা জায়গায় বলছেন যে আপনি আমার 3টা প্রশ্ন করছেন, আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারি নাই, আর আপনার সাথে আমি খারাপ আচরণ করছি 26 তারিখ না 27 তারিখ আপনি আমার ফোন দিয়েছিলেন, আপনার সাথে আমি খুব জঘন্যতম খারাপ আচরণ করছি, আর আপনি 3টা প্রশ্ন করছেন, তার উত্তর দিতে পারি নাই, যে কারণে আপনি ঢাকা আসেন নাই। আপনি একটা বাস ভাড়া করছিলেন, কিন্তু আমি আপনার সাথে খারাপ আচরণ করার কারণে আপনি ঢাকা আসেন নাই, এটা বলছেন একটা জায়গাতে বলছেন। শালম সাহেব যদি লাইভে থেকে থাকেন, আল্লাহ রাসূলের দোহাই লাগে, আপনি 3টা প্রশ্ন এখন করেন, আমি উত্তর দেব। যদি লাইভে থেকে থাকেন, ওই 3টা প্রশ্ন করেন যে কোন 3টা প্রশ্ন আপনি আমার করছিলেন, আমি উত্তর দিতে পারি নাই, আর কি খারাপ আচরণটা আপনার সাথে আমি করছি সেটা একটু লাইভে কমেন্টের মাধ্যমে জানান। আমি আশা করি আমি উত্তর দেব। আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আপনি আমাকে 3টা প্রশ্ন কখনোই করেন নাই। যেই এক মুখ দিয়ে আজকে আমার মুখে কিন্তু যার নামে বদনাম করছি, তার নামে শোনাম আজকে পর্যন্ত আমার মুখ দিয়ে করি না, কারণ মুখ একটা, জবান আমার একটা, মুখ আমার একটা। এক মুখ দিয়ে আজকে বলুম ভালো, কালকে বলুম খারাপ। আজ পর্যন্ত পারেন নাই আমার উজ্জ্বলের সাথে কেউ মিশাইতে। কারণ আমি একটা কথাই বলছি, উজ্জ্বলের সাথে আমাকে কেউ মিশাইতে পারবেন না। কর্মচারী ইউনিয়নের সাথে আমি মিশবো, কিন্তু উজ্জ্বলের সাথে আমি মিশবো না। কারণ এই জবানটা, মুখ আল্লাহ একটা মুখ দিছে, পুটকি দিয়েও কথা বলি না, মুখ দিয়েও বলি না, একটা জায়গাতে কথা বলি, সেটা হলো মুখ। আমি যার সাথে মিশবো না, তার সাথে দুনিয়ার ব্যাকের কিয়ামতের আগ পর্যন্ত সে আমার কাছে খারাপ। শালম, কালকে দিলে বায়দাই তোমার কাছে ভালো, কি কারণে আবার তোমার কাছে আমি খারাপ হয়ে গেলাম? এক মুখে 2 বাণী। ভাই তোমরা যে কোন নীতি করো, আর আল্লাহ জানে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। তোমাদের বিচার ভাই আল্লাহ করবে, এই পাতলামির বিচার আল্লাহ করবে। যদি তুমি লাইভে থেকে থাকো, অবশ্যই 3টা প্রশ্ন, তুমি কি করছো আমি দেই নাই উত্তর, সেই 3টা প্রশ্ন করো। কারণ আজকের পর থেকে আমি গ্রাম পুলিশ নিয়ে লাইভ করবো না। থাকেন আপনাদের বহুত বুঝাইছে, আমার আর দরকার নাই ভাই। দেখ, অনেকেই, এবার আমি আপনাদের কমেন্টে যাব, অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন। কৃষ্ণ কোন চ্যাটের বাল ভাই, পারবে না। মামুন ভাই, কৃষ্ণ তুই লাল ভাইয়ের কাছে ক্ষমা চাও। প্রত্যেকেই কমেন্ট করতেছেন বিষয়টি, লাল ভাইয়ের কাছে ক্ষমা চাও। অনেকেই কমেন্ট করতেছেন অনেক রকম। বিষয়টি অত্যন্ত দুঃখের, তীব্র নিন্দা জানাচ্ছি। কৃষ্ণকে নিয়ে লাইভ করা আপনার জীবন বৃথা। ভাই, আপনার ভাই যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার ভাই যদি আপনাকে পিছন দিয়ে ছুরি মারে, আমার মনে হয় এর চেয়ে বেশি কষ্ট আর আপনি পাইবেন না। কিন্তু আপনার পাড়া প্রতিবেশী যদি আপনারা চাকু মারে পিছন দিয়ে, আপনি বিন্দু পরিমাণের কষ্টও পাইবেন না, কারণ ও আমার শত্রু হইতেই পারে, পাড়া প্রতিবেশী। কিন্তু যদি আপনার ভাই আপনাকে ছুরি মারে, তাহলে কিন্তু ভাই এর চেয়ে বড় কষ্ট নাই। আমার কিন্তু ভাই নাই, আমি একা। আমরা 1 ভাই 1 বোন। বোনটা আমার ছোট, আর আমি বড়, আমি ছোট, আমি সব। আমি 1 ভাই, একটা ছেলেই আমি রাস্তায় চলার পথে আপনার এই ভাই মনে করি। যখন মনে করি যে আপনি আমার সাথে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, আমার একটু আদর করেন, তখন আমি আপনার এই ভাই মনে করি। একাধিক বোন থাকলে বোনের আদর পাওয়া যায়, একাধিক ভাই থাকলে ভাইয়ের আদর পাওয়া যায়। আমার একটা বোন, তাও ছোট, বড় বোন নাই। কেউ যদি আমার বড় বোন হয়ে একটু আদর করে, আমি তারে মনে করি যে আসলে বড় বোন থাকলে কি যে একটা, ছোট ভাইয়ের জন্য কি যে একটা আদরের জায়গা। আমি খুলনার ফাতেমা আপাকে পাইছিলাম বড় বোন হিসেবে। যেদিন সে মারা গেল, সেদিন আমার কান্না করতে করতে আমার বুকের ব্যথা উঠে যায়, কারণ তার বড় বোনের জায়গাটা আমি দিয়েছিলাম। একজন গ্রাম পুলিশ সদস্য আমার ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আদর করতো, ভালোবাসতো, আদর করতো। কোনো কিছু বাড়িতে করলেই ডাকতো, ফোন দিত, লালমিয়া ভাই আইবা না ভাই, তুমি ভাই পিঠা বানাবো। 4 দিন আগে ফোন দিত, ভাই পিঠা বানাবো। আবার টাকা নাই আমার কাছে, তুমি আহো, গাড়ি ভাড়া ঠে আমি দিবনি, তুমি আহো, তোমার দুলাভাই দিব না, তুমি আহো। যেদিন সে মারা গেল, কান্না করতে করতে আমার বুকের ব্যথা উঠে যায় তার জন্য। কেউ যদি আমার আদর করে, তার আমি ভাই মনে করি, বড় হইলে বড় ভাই মনে করি, ছোট হইলে ছোট ভাই মনে করি।
কোনো বোন যদি আমার আদর করে, ছোট হইলে আমি ছোট বোন মনে করি যে আমার ছোট একটা বোন, আমার বড় যদি হয়ে থাকে আমি মনে করি আমার বড় একটা বোন। আমি মনে করতাম আমার 45,000 ভাইয়ের মধ্যে 45,000 ভাইয়ের মধ্যে ভাই আছে, বোন আছে, আমি এটা মনে করতাম। এটা মনে করে কৃষ্ণর এই বুকটার ভিতরে জায়গা দিছিলাম। আর তুমি যে ছুরিটা ভাই মারছো ভাই, কি যে কষ্টটা পাইছি সেটা কর্মচারী ইউনিয়নের সাথেও আমি এত কষ্ট পাই নাই। কারণ তারা তাদের বিরোধী, আমি তো জানি তারা আমাকে খারাপই বলবে, তারা আমার পিছনেই লাগবে, তারা আমার ক্ষতিই করবে, কারণ তারা আমার বিরোধী। কিন্তু তুমি যে ভাই হয়ে আমার বিরোধী, এটা আমি জানতাম না ভাই। যাক, তোমার ভগবান আমার আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। তুমি সর্বোচ্চ জায়গা গ্রাম পুলিশের, তুমি নিজের মুখেই বলছো আমার হাতটা ধরেন আপনারা, আমার হাতটা ধরলে ভালো হবে। আমিও ভাই তোমার হাতটা ধরে 9 তারিখে তোমার হাতের উপরে দিয়ে টেম সমস্ত গ্রাম পুলিশ, তুমি ভাই কল্যাণ করে দাও। সকলেই ভালো থাকবেন। আপনাদের কমেন্ট আর পড়তে চাচ্ছি না ভাই। আপনাকে সবাই একসাথে কাজ করলে গ্রাম পুলিশের উন্নয়ন হবে, সেটা ভাই আমিও জানি। আমি তো বলে আসলাম, লাইভের শুরুটাই করছিলাম তাই দিয়ে, যে যদি গ্রাম পুলিশের একটা কমিটি থাকে 1000 গ্রাম পুলিশ এই আন্দোলন করাতে যদি সচিবালয়ের দরজা খুলে যায়, গেট খুলে যায়, যদি 40,000 গ্রাম পুলিশ ঢাকায় যান, তাহলে কোন জায়গার দরজা খুলতে পারে? প্রধানমন্ত্রীর দরজা পর্যন্ত খুলে যাবে। এইটা আপনারা ঠান্ডা মাথায় ভাইবে দেখেন। এক পীর সাহেব তার মুরিদের বলছিল কি, কাল থেকে তুই নামাজ পড়বি না, 5 ওয়াক্ত নামাজ পড়স। সন্ধ্যাবেলা গেছে যে তুই সন্ধ্যাবেলা ইসস মাগরিবের নামাজ পড়ছি, তুই এশারের নামাজ পড়বি না। এই এশারের নামাজ যে তোর শুরু হলো, তুই নামাজ বাদ দিবি, নামাজ পড়বি না। এইবার মুরিদ কইছে ঠিক আছে, পড়ুম না। উনি যায় না, এশারের নামাজ পড়ে নাই, ঘুমিয়ে পড়ছে। ঘুমানোর পরে স্বপ্নে আমাদের নবীজি আসছে, এটা আমি ওয়াজে শুনছি, এটা আমার বানানো কথা না, আমি ওয়াজ মাহফিলে শুনছি। এবার স্বপ্নে আইসা নবীজি ডাকতেছে, কিরে সলিমউদ্দিন উঠ, তুই এশারের নামাজ পড়স নাই, ফজরের নামাজের আজান দেবে সময় হয়ে গেছে, ঘুম থেকে উঠ। এশারের নামাজ কাজা হয়ে গেছে তোর, ফজরের নামাজ যাতে কাজা না হয়, ঘুম থেকে উঠ। উনি নবীজির স্বপ্নে দেখে লাফ দিয়ে উঠে উনি নামাজ পড়ছে। নামাজ পড়ে আবার পরের দিন সন্ধ্যাবেলা পীরের বাড়ি আইছে। পীরের বাড়ি কইতেছে, পীর সাহেব আজকে দারুণ একটা ঘটনা ঘটছে। কিরে করছে? কদেহি। পীরে হাসি, পীরে তো জানেই পীরে নামাজ পড়তে না করছে যে কেন, এটা তো পীরে যাই নাই কইছে। পীরে হাসি, কিরে হয়েছে? বাবা কইেন না বাবা, আপনি নামাজ পড়তে না করছেন, আমি এশার নামাজ পড়ি নাই, না পড়ে ঘুমিয়ে গেছি গে। হজর নামাজের আগ দিয়ে আমারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবী, তিনি এসে আমার ডাক পারতেছে, এই সলিমউদ্দিন ঘুম থেকে উঠ, তুই এশারের নামাজ পড়স নাই, কাজা করছস। তুই তো তোর জন্ম থেকে আজ পর্যন্ত কোনো নামাজ কাজা করস নাই, কোনো পাপ করস নাই, তবে কেন তুই আজকের নামাজ এশারের নামাজ কাজা করলি? তোর আবার ফজরের নামাজও কাজা হইতেছে, ঘুম থেকে উঠ। আমার নবী ডাক দিতেছে, আমি কি করছস তুই? আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে এশারের কাজা নামাজ আগে পড়ছি, পড়ে নে তারপরে এই ফজরের ফরজ নামাজ পড়ছি। আরে পাগলা রে, তুই এক ওয়াক্ত নামাজ ছাড়াতে তোরে নবী ডাক দিছে, আর যদি তুই 5 ওয়াক্ত নামাজ ছাড়তি, তাহলে তোরে আল্লাহ তোরে দেখা দিত। যেই কারণে তোরে বলছিলাম নামাজ পড়িস না, নামাজ ছাড় দে। 1000 গ্রাম পুলিশ ঢাকা ঢুকাতে যদি সচিবালয়ের গেটগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরজা খুলে থাকে আপনাদের সাথে কথা বলার জন্য, গ্রাম পুলিশের সাথে কি বিষয়, কি দাবি দেওয়া, মাত্র 1000-এ। আর যদি 40,000 গ্রাম পুলিশ ঢাকা যান, তাহলে প্রধানমন্ত্রীর দরজা খুলে যাবে। আর আপনাদের বোঝানোরও আমার দরকার নাই, ওলুবনে মুক্ত ছড়ানোরও দরকার নাই। ওই কানার যে কানা, এই যে চশমা চোখে যে কানা না, এই যে চশমা চোখে, এই যে কানা চশমা, মানে যে কানা, তার কাছে যদি নিয়ে ধরেন এটা আয়না, এই আয়না বিক্রি করেন, যে আয়নাটা কানার কাছে কোনো মূল্য আছে? আয়নার কানার কাছে আয়নাও যা, কানার কাছে দুধও যা, মুতও তা। ওরা যদি দুধ দিয়ে কোন যে এটা মুত, ও আপনার দুধটারে ফেঁকে ফালিয়ে দেবো, ধর এটা। আর যদি মুত দিয়ে কোনে যে এটা দুধ, ও এটা চুমুক দিয়ে খাইব। কানারে ধর এই পথ দেখিয়ে লাভ নাই। আর অন্ধরে সোজা পথ দেখিয়ে লাভ নাই। আপনাদের বহুত কায়দায় বহুতভাবে বিশ্লেষণ করে যে কথাটা সরাসরি লাইভে বলা যায় না, সেগুলো অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু
কানার দেশে আয়না বিক্রি করতে গেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য পারলে দোয়া করবেন। গুড বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।